স্বাধীনতার যুদ্ধে গিয়েছিলাম, সক্রিয় যুদ্ধে অংশগ্রহণ করেছি। আই এম প্রাউড। এবং আগামীতেও যদি এই ধরনের যুদ্ধের প্রয়োজন হয়, তার জন্যে সম্পূর্ণভাবে প্রস্তুত আছে। এই স্বাধীনতা কেউ বিপন্ন করতে পারবে না, আমার দৃঢ় বিশ্বাস। এটা অর্জিত হয়েছে লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, মা বোনের ইজ্জতের বিনিময়ে এবং কোটি কোটি বাংলার জনগণের ত্যাগ তিতিক্ষার মাধ্যমে। এই স্বাধীনতা ইনশাল্লাহ আশা করি অটুট থাকবে। একজন সচেতন ছাত্র হিসাবে তখন অনুভব করতাম আমরা অবাঙালিদের দ্বারা নিগৃহীত, তাদের বৈষম্যমূলক আচরণের কারণে আমরা নানানখানে বঞ্চিত হচ্ছিলাম। চাকরি বাকরির ক্ষেত্রে, কাজকর্মের ক্ষেত্রে, যেমন মিল কারখানায় চাকরি করতে গেলে সবই তাদের, যেমন আদমজি, ইস্পাহানি, বাওয়ানি ইত্যাদিতে সবই নন বেঙ্গলি কর্মকর্তারা। আমাদের বাঙালিদেরকে নিয়ে তো তারা টেম্পোরারি ওয়ার্কার হিসাবে যখন ইচ্ছা ছাঁটাই করে দিতে পারত। ব্যাংকে বা অন্যান্য জায়গায় ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সবই তাদের প্রাধান্য ছিল। এইসব বিষয়াদি আমরা চিন্তাভাবনা করতাম, কথাবার্তা বলতাম ছাত্ররা, এবং আমরা নানানভাবে কেমনে কী করা যায় এটা নিরসনে সচেতন ছিলাম। তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। 20শে জানুয়ারি আমরা প্রসেশন নিয়ে বেরিয়েছি। ওখানে পুলিশের সাথে আমাদের দ্বন্দ্ব হয়। ওই দ্বন্দ্বে ধাওয়া, পাল্টা ধাওয়া, পাথর ছোড়াছুড়ি ইত্যাদির পরে এক পর্যায়ে 3:30টার দিকে পুলিশ গুলি ছোড়ে। ওই গুলিতে আমার সাথেই ছিল আসাদ, যে সেই গণ আন্দোলনের প্রথম শহীদ। তার বুকে একদম সামনে থেকে গুলিটা লেগে পেছন দিকে বেরিয়ে গেছিল। যখন তুলে নেই, হাতে যখন তার তপ্ত গরম রক্ত অনুভব করলাম, তখন অন্যরকম একটা অনুভূতি আসলো। নিজের মনে, নিজের রক্তের মধ্যে একটা শিহরণ আসলো। 7ই মার্চের ভাষণের পরে বঙ্গবন্ধু যখন বলে দিয়েছিলেন এবারের সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, মনে হয়েছিল যেন ওইটাই মানে ফাইনাল ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স। ছাব্বিশে মার্চ সকালবেলায় যখন ঘুম থেকে উঠলাম, তখন শুনলাম রেডিওতে যে পাকিস্তান আর্মি ক্র্যাকডাউন করেছে সবখানে, ঢাকায়, চট্টগ্রামে, কুমিল্লায়, রাজশাহীতে, রংপুরে, সিলেটে, যেখানে পেরেছে আর কি ক্র্যাকডাউন করেছে। বাঙালিদের উপর নির্বিচারে বাঙালিদেরকে হত্যা করেছে। আর ওই শহর থেকে লোকজন সরে গ্রামের দিকে চলে আসছে। আমাদের সামনে দিয়ে অনেকে চলে যাচ্ছিল। আমি এবং অন্যান্য কিছু যুবক মিলে সংগঠিত হই, সংঘবদ্ধ করে বিএসএফ ক্যাম্পের সাথে যোগাযোগ করি। পাশে বর্ডার ছিল, ওখানে যে বিএসএফ ক্যাম্পে যোগাযোগ করে তাদেরকে আমাদেরকে অস্ত্র দেওয়ার জন্য অনুরোধ করি। তো তারা আমাদেরকে অস্ত্র দিল না, বললো যে একটা অ্যাপ্লিকেশন দাও এবং লিস্ট দাও তোমরা কে কে আছো। আমরা বড় একটা লিস্ট তৈরি করে তাদেরকে দিলাম। কয়েকদিন অপেক্ষা করলাম, উত্তর না পেয়ে হতাশ হয়ে গেলাম। ইন দ্য মিন টাইম শুনলাম যে ফেনী শহরে আমাদের গ্রাম থেকে 12 মাইল দূরে যে একটা ক্যাম্প স্থাপন করছে, ওখানে মুক্তিযুদ্ধের থেকে ট্রেনিং দেবে, অর্গানাইজ করবে। জুন মাসে মুক্তিযুদ্ধের অফিসার ট্রেনিং দেওয়ার জন্যে সিলেক্ট হই ইন্টারভিউতে, এবং ওই ট্রেনিংয়ের জন্য চলে যাই ভারতের জলপাইগুড়ি জেলার মুক্তি নামক একটা স্থানে। একটা অস্থায়ী মিলিটারি অফিসার্স ট্রেনিং স্কুল স্থাপন করেছিল, ওখানে চলে যাই। ওখানে ভারতীয় অফিসাররা খুব দক্ষতার সাথে আমাদেরকে ট্রেনিং প্রশিক্ষণ দেয়, এবং আমরা 3.5 মাস খুব কঠোর পরিশ্রম। সকালে পিটি প্যারেড, গেমস, পিটি প্যারেড ইত্যাদি হতো। তারপরে আমাদের অস্ত্র প্রশিক্ষণ বা অন্যান্য ট্যাকটিক্যাল প্রশিক্ষণ দিত, লেকচার হতো। পরে আবার রাত্রে অনুশীলন করতে হতো। এই করতে করতে আমরা দেখলাম যে আমরা দিনে যেমন পারদর্শী, রাত্রে চলাচলেও একই পারদর্শিতা অর্জন করি। একটা রাজাঘাট চৌকিদার ছিল, সে, তার নাম আজিজ চৌকিদার মনে হয়। ও করেছিল কি, আগের
স্ত্রীর ঘরের একটা মেয়ে ছিল, যুবতী মেয়ে, পাকিস্তানি যে ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার, ওর সাথে মোটামুটি একটা এগ্রিমেন্ট, বিয়ের মতো একটা ব্যবস্থা হয় আর কি, যা সাধারণত বিয়ে নাম। মেয়েটা সাধারণত বলা চলে যে বীরাঙ্গনাই ছিল। একদিন যখন খবর পেলাম এই ধরনের একটা মেয়ে আছে আজিজ চৌকিদারের বাসায়, তো আমরা আমার ছেলেপেলে থেকে পাঠিয়ে এই তার সৎ মা এবং তাকে তুলে নিয়ে আসি আমাদের ক্যাম্পে। এবং যখন নিয়ে আসি ওই মেয়েকে জিজ্ঞেস করলাম, বলছে স্যার যাই হবার হোক, আপনারা যা জিজ্ঞেস করবেন, যা বলবেন সব সত্য বলবো, দেশের জন্য সত্য বলবো। ওই মেয়েটার যেসব তথ্য দিয়েছিল এর চাইতে বাস্তব সঠিক তথ্য আর কেউ দিতে পারে না। ক্যাম্পের অবস্থান, অস্ত্রের অবস্থান, তাদের কোথায় রাতে ঘুমায়, এই ধরনের তথ্যগুলো। মুকুন্দপুর যখন সিদ্ধান্ত নিলাম মুকুন্দপুর আক্রমণ আমাদের জন্য ইজি হবে, ওটা সিদ্ধান্ত নিলাম। ওই অনুযায়ী আমরা 18 নভেম্বর তাদের পেছনে অবস্থান নেই, তাদেরকে কাট অফ করি দুই দিক থেকে, এবং পরে সন্ধ্যার দিকে আক্রমণ করে তাদেরকে পরাজিত করে আমরা ওই অবস্থান দখল করে নেই। এটা ছিল মুকুন্দপুর রেলওয়ে স্টেশনের পাশে একটা অবস্থান। আমরা 18 জন সৈনিক, পাকিস্তানি সৈনিক দখল করি এবং 10-12 জনের মতো সৈনিক তাদের হতাহত করি। দুজনের খেয়াল আছে, একজন ছিল মোহাম্মদ হানিফ আর একজন ছিল মোহাম্মদ কাইয়ুম, আব্দুল কাইয়ুম আই থিঙ্ক। এই দুজনের সাথে আমাদের প্রায় হাতে হাতে যুদ্ধ হয় এবং তাদেরকে মারা হয়। মুকুন্দপুরের যুদ্ধ, রাজাপুরের যুদ্ধ, আখাউড়ার যুদ্ধ আমার মুক্তিযুদ্ধের সময়কার বিশেষ উল্লেখযোগ্য। আমার নিজ নেতৃত্বে, নিজ পরিকল্পনায়, আমার নিজ সৈন্য সামন্ত নিয়ে আমার যা রিসোর্স ছিল নিয়ে করেছিলাম। এর জন্য আমি বীর প্রতীক খেতাব দেওয়া হয় আমাকে। পাকিস্তানিরা যখন চারদিক থেকে, আখাউড়া অবস্থানের চারদিক থেকে তারা প্রেসারে ছিল, 18 রাজপুত, 19 রাজপুত রাইফেল, 10 বিহার, 4 গার্ডস আর আমাদের 11 ইস্ট বেঙ্গল, 2nd বেঙ্গল, এরা মিলে যখন তাদের উপর আক্রমণ চাপাচ্ছিলাম, তারা চারিদিক থেকে অবরুদ্ধ হয়ে গেছিল এবং তারা একদিক থেকে চেষ্টা করেছিল যে ব্রেক থ্রু করে তারা যাবে। প্রেশারটা আসে আমাদের 2nd বেঙ্গলের ব্রাভো কামনের পজিশনের উপর। তো এই প্রেশারে আমাদের সৈনিকরা গোলাগুলির মধ্যে আর্টিলারি গোলাগুলি এবং সম্মুখ এবং তাদের আক্রমণে টিকতে না পারে কিছু পিছু হটে। এই গোলাগুলির মধ্যে আর্টিলারি শেলিং চলছে, তারপর গোলাগুলি চলছে, এর মধ্যে এদেরকে নিয়ে অগ্রসর আস্তে ধীরে ধীরে বাউন্ড বাই বাউন্ড অগ্রসর হয়ে এদেরকে অবস্থানে নিয়ে যায়। প্রায় সন্ধ্যা হয়ে যায়। 29 তারিখ রাত থেকে নিয়ে 5ই ডিসেম্বর পর্যন্ত যুদ্ধ চলে। 5ই ডিসেম্বর ওই বিকাল নাগাদ ওই অবস্থানটা দখল হয়। এখানে আমার উল্লেখযোগ্য আমাদের নায়েব সুবেদার আশরাফ, লেফটেন্যান্ট বদিউজ্জামান, তার ওয়্যারলেস অপারেটর, আরও 6-7 জন সৈনিক শহীদ হয়েছিল এই যুদ্ধে। 5 তারিখ নাগাদ আমার মনে হয় ঢাকা এয়ারপোর্ট ঢাকা বেস রানওয়ে ওয়াজ ডিস্ট্রয়েড বাই ইন্ডিয়ান বম্বিং, যার জন্য পাকিস্তানি এয়ারক্রাফট টেক অফ করতে পারত না। ব্রাউনবাড়িয়া, আশুগঞ্জ হয়ে আমরা ঢাকার দিকে অগ্রসর করি। মুরাপাড়া হয়ে প্রায় গুলশানের বিপরীতে চলে আসি, বালু নদীর বিপরীতে। এখন যখন পূর্বাচল প্রজেক্ট হচ্ছে, জলশিরি প্রজেক্ট হচ্ছে, ওইখানে চলে আসি। 16 ডিসেম্বরে শুনি যে বিকাল নাগাদ শুনি যে পাকিস্তান আর্মি সারেন্ডার করবে। তখন কর্নেল শফিউল্লাহ আমাদের সেক্টর কমান্ডার এসে আমার সিওকে বললেন যে মঈন, আমি যাচ্ছি ওখানে, তুমি এদিকে খেয়াল রেখো। এই বলে উনি একটা স্কুটারে করে ঢাকায় চলে যান। তারপরে আমরা সন্ধ্যার দিকে ঢাকায় প্রবেশ করি। দেখি যে মানুষ কিছুটা ভীত সন্তুষ্ট, তেমন এগিয়ে বেরোচ্ছে না। পরে রাত অনেক 9টা-10টার দিকে দেখে যে আস্তে আস্তে লোকজন রাস্তায় বেরোনো আরম্ভ করলো, অনেক বেশি করে। এবং আমরা যখন তাদের বাড়িঘর দিয়ে আসছিলাম, ওই যে হরদেব গ্লাসওয়্যার ফ্যাক্টরি ওদিক দিয়ে, তারপর বঙ্গভবনের পার্ক দিয়ে আসছিলাম, তো লোকজন আমাদেরকে ঘরের ভিতর থেকে জানলা খুলে ছাদের উপর থেকে জয় বাংলা বলে স্লোগান দিয়েছিল, অভিবাদন জানাচ্ছিল। এই যে তখন যে স্বাধীন মুক্ত এই যে শহর ত্যাগ করে গিয়েছিলাম 19শে মার্চ 78,
ফিরে আসছে 16ই ডিসেম্বর 71। এই মুহূর্তে যে কী অনুভূতি হতে পারে যুবদের, সেই 9 মাস কষ্ট তিতিক্ষার মাধ্যমে যে কাটিয়েছিলাম, যুদ্ধ করেছি, শহীদ হতে পারতাম। যেমন মুকুন্দপুরের যুদ্ধে গুলি 2-1 বার আমার চারপাশ দিয়ে গেছে, আর্টিলারি শেলিং আমার সামনে পড়েছে, এবং ওই যুদ্ধে একটা গুলি আমার প্রায় কপাল ঘেঁষে গেছে। আমার গুলির তাপে আমার এই চামড়াটা পড়ে গেছে, আর হয়তো একটু এদিক সেদিক হলে মাথায় প্রবেশ করতো। দ্যাট ক্লোজ ওয়াজ লাইক আ ডেথ। অনাহারে থেকে যেসব কষ্ট হয়েছে মানুষের, সৈনিকদের যখন ঢাকায় প্রবেশ করি, স্বাধীনতা দেখি, এই অনুভূতি সত্যি ব্যক্ত করা মুশকিল। আর যখন দেখেছি মানুষ যে যা বেড়েছে, ফুল নিয়ে এসছে, ফুল ছড়াচ্ছে আমাদের উপর, আমাদেরকে নানা খাবার দাবার নিয়ে এসে দিচ্ছে, অনেকে শীতবস্ত্র এনে দিয়েছে আমাদেরকে, এই অনুভূতি ব্যক্ত করার নয়। স্বাধীনতা অর্জন হয়েছে ঠিকই, কিন্তু স্বাধীনতার মূল্যবোধ চেতনা আমরা মনে হয় আমরা বাঙালি জাতি ঠিকমতো ধরে চর্চা করতে পারি নাই, ধরে রাখতে পারি নাই। তো আস্তে আস্তে ধীরে ধীরে মুক্তিযুদ্ধের চেতনাকে এমনভাবে লোকজন ব্যবহার করেছে তাদের নিজ স্বার্থে, তো আজকে মনে হয় যেন মুক্তিযুদ্ধের চেতনা মনে যেন একটা কলঙ্কিত অধ্যায় ছিল, একটা কলঙ্কিত ব্যাপার ছিল। না, তা না, সত্যি মুক্তিযুদ্ধ যদি না হতো এই বাংলাদেশ হতো না, আর আজকে বাংলাদেশ এই অবস্থানে থাকতে পারত না। বাঙালিদের জন্য যে অর্জনটা নিয়ে এসছে, এই অর্জনটা আমার মনে হয় ধরে রাখতে পারলে, সঠিকভাবে ধরে রাখতে পারলে, সঠিক সরকার পরিচালনা চর্চার মাধ্যমে আমরা আরও অনেক এগিয়ে যেতে পারতাম। আর আবারও জানাই, লক্ষ লক্ষ শহীদ, লক্ষ লক্ষ মহিলা যারা আত্মত্যাগ করেছে এবং জনগণের যে ত্যাগ তিতিক্ষা করেছে, এটার প্রতি, তাদের প্রতি সম্মান প্রদর্শন করে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।